একটা অলরেডি আমরা জানি, যেটা হচ্ছে জেনারেলাইজড ফর্ম, যেটা আমরা ইনহেরিটেন্স বা ইজি রিলেশনশিপ দেখে আসছি। আর আজকে আমরা নতুন আরো একটা শিখবো, যেটাকে বলা হয় হ্যাজ এ রিলেশনশিপ। আমরা হ্যাজ এ রিলেশনশিপের মধ্যে তিনটা পার্ট থাকে, অ্যাসোসিয়েশন, অ্যাগ্রিগেশন এন্ড কম্পোজিশন। তো আমরা এই তিনটা জিনিসই মেইনলি আজকে শিখবো। প্রথমে আছে তো দেখো ইনহেরিটেন্স, তো এটা নতুন করে আর কিছু বলার নাই। ইনহেরিটেন্সের রিলেশনশিপ কিভাবে আমরা ইউএমএল ডায়াগ্রামে বা ক্লাস ডায়াগ্রামে ইউজ করি, বা কিভাবে আমরা ডায়াগ্রাম ড্র করি, এটা তোমরা সবাই অলরেডি জানো, ঠিক আছে। এন্ড এটা আমরা রিপ্রেজেন্ট করি ইজ এ রিলেশনশিপ দিয়ে। যেমন চাইল্ড ইজ অলসো এ প্যারেন্ট। যেমন তুমি যদি হিউম্যান ক্লাসের একটা চাইল্ড ক্রিয়েট করো মেল ফিমেল নামে, তখন আমরা কি বলি? মেল ইজ অলসো এ হিউম্যান অর ফিমেল ইজ অলসো এ হিউম্যান। তার মানে কি চাইল্ড ক্লাসটাও অলসো প্যারেন্ট ক্লাসের প্রজাতি বা আনডিফাইন করতে, যেমন এনিমেল বললে আমরা ডগ, ক্যাট এসব বুঝি। এন্ড এখানে আমরা কি করি, আমরা হচ্ছে যে এই যে একটা অ্যারোহেড সাইন ইউজ করি ফ্রম চাইল্ড টু প্যারেন্ট ক্লাস। সো এটা নিয়ে আর ইন ডিটেলে কিছু বলারই নাই, এটা তোমরা অলরেডি অনেক প্র্যাকটিস করে আসছো, এই যে এটা তোমরা অলরেডি জানো। তো আমরা ডিরেক্ট চলে আসি আমাদের সেকেন্ড যে বেসিকটা, যেটাকে বলা হয় হ্যাজ এ রিলেশনশিপ। তাহলে হ্যাজ এ রিলেশনশিপটা তো ইজ এ রিলেশনশিপটাতে বুঝলা যে তোমাকে আমি বললাম যে ওই জন্য বলা না যে খান বংশ, ওই খান বংশের ওই দাদা, বাবা, নাতি, নাতনি সবাই কিন্তু এক একজন খান, এক একজনের নাম আলাদা, সব প্রত্যেকেই ইজ এ রিলেশনশিপের মধ্যে পড়তেছে। আর অ্যাসোসিয়েশনটা হচ্ছে হ্যাজ এ রিলেশনশিপ, মানে তোমার কোনো কিছু আছে, কোনো কিছু থাকা না থাকার উপর ডিপেন্ড করে দুইটা ডিফারেন্ট ক্লাসের মধ্যে আমরা একটা সম্পর্ক বিল্ড আপ করতেছি। তো দেখো ডেফিনেশনটা কি বলছে, রিলেশনশিপ বিটুইন টু সেপারেট ক্লাসেস হুইচ স্টাবলিশেস থ্রু দেয়ার অবজেক্ট। মানে দুইটা ডিফারেন্ট ক্লাস, বাট রিলেশনশিপটা তুমি বিল্ড আপ করবা কি কোনো কিছু থাকা না থাকার উপর ডিপেন্ড করে, যেটাকে বলছে হ্যাজ এ রিলেশনশিপ। এখানে ইচ ক্লাস ইজ ইন্ডিপেন্ডেন্ট এবং প্রত্যেকে একে অপরকে ছাড়া এক্সিস্ট করতে পারে। মানে দুইটা ক্লাসের মধ্যে কোনো কিছু থাকা বা না থাকার একটা সম্পর্ক আছে, কিন্তু কেউ কারোর উপর ডিপেন্ডেবল না। এমন না যে ধরো ক্লাস এ না থাকলে ক্লাস বি এক্সিস্ট করবে না, বা ক্লাস বি না থাকলে ক্লাস বি এক্সিস্ট করবে না। ডিপেন্ডেন্সি নেই কোনো। যেমন দেখো এখানে বলা হয়েছে কোর্স হ্যাজ টিচার। যেমন তোমাদের এই কোর্সটা এই সেমিস্টারে আমি নিচ্ছি, তোমাদের এই কোর্সটার একজন টিচার আছে, কে? আমি। এখন নেক্সট সেমিস্টারে এই কোর্সটা যদি আমাকে না দেয়, তাহলে কি এই কোর্সটা সফটওয়্যার ডিপার্টমেন্ট থেকে উঠে যাবে? নো ম্যাম। নো ম্যাম। অন্য যে কোনো একজন টিচার এই কোর্সটা নিতে পারবে না? ইয়েস মিস। আবার ধরো আমাকে যদি নেক্সট সেমিস্টার ডিপার্টমেন্ট এই কোর্সটা না অফার করে, এমন কি হবে যে আমার জব থাকবে না, বা হচ্ছে যে আমি অন্য আর কোনো কোর্স নিতে পারবো না? না ম্যাম। আমাকে হয়তো বা অন্য আরেকটা কোর্স দিবে, বা আমাকে জাভা রেখে সি প্রোগ্রামিং দিবে, বা পাইথন প্রোগ্রামিং দিবে, বা অন্য কোনো ডিজাইন কোর্স দিবে, কিছু একটা দিবে। যে এটা কিন্তু দেখো আমি এই সেমিস্টারে জাভার কোর্সটার সাথে আমার একটা হ্যাজ এ রিলেশনশিপ আছে, যেমন আমার একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্স আছে, বাট আমার জবটা কিন্তু এই কোর্সের উপর ডিপেন্ডেন্ট না। নেক্সট সেমিস্টারে আমাকে এই কোর্সটা না দিয়ে অন্য কোর্স দিলে আমি সেটা নিব। আমার গ্রাজুয়েশন তো শুধুমাত্র আমি এই কোর্সের উপর শুধু ডিপেন্ড করি না, আমি অন্য যে কোনো কোর্স নিতে পারবো। আবার কি আমাকে এই কোর্সটা না দিলেও এই কোর্সটা অফ হয়ে যাবে না, বা স্টুডেন্টদেরকে পড়াইতে পারবে না এমনটা হবে না, অন্য যে কোনো টিচার ইজিলি এই কোর্সটা নিতে পারবে। বাট দেখো আমাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, জেনারেল একটা কোনো কিছুর সাথে সম্পর্ক থাকা, এটাই যে জেনারেল একটা সম্পর্ক, এটাই হচ্ছে অ্যাসোসিয়েশন, যেখানে দুইটা সেপারেট ক্লাস তারা সম্পর্কের খাতিরে একটা বন্ডিং ক্রিয়েট করে, বাট কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না। জেনারেলাইজেশন গেল। এখন আসি কত রকমের জেনারেশনালাইজেশন হতে পারে। নর্মালি অনেক রকমের জেনারেশন হয় অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে। জাস্ট আমরা আমাদের এটা তো বললাম যে এটা খুবই একটা জেনারিক থিওরিটিক্যাল চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা আমরা রাখি হচ্ছে তোমাদের মানে মার্কস গেইন করার জন্য বা মোটামুটি বেসিকটা বোঝার জন্য। তো আমরা সিম্পলি তিনটা অ্যাসোসিয়েশন টাইপ নিয়ে হচ্ছে এখানে কথা বলবো। প্রথমটা হচ্ছে ওয়ান টু ওয়ান। ওয়ান টু ওয়ানটা বুঝতেই পারতেছো,
যে সিঙ্গেল প্যারেন্ট ইনহেরিটেন্সের মতো ওয়ান ওয়ান রিলেশনশিপ। যেমন দেখো এক্সাম্পলটা আমরা কি দিয়েছি, পার্সন অ্যান্ড পাসপোর্ট। জাস্ট চিন্তা করো, একজন মানুষের কিন্তু একটা পাসপোর্টই থাকে বা একটা ইস্যুড যে পাসপোর্টটা, এটা কিন্তু আবার নতুন করে অন্য কোনো পার্সনের নামে ইস্যু করতে পারে না। পারে কি? তোমরা তো অনেকে হয়তো তোমাদের পাসপোর্ট আসে বা পাসপোর্ট সম্পর্কে জানো, পসিবল কি এটা? মানে তুমি কি তোমার জীবদ্দশায় দুইটা পাসপোর্ট নিতে পারবা? নো ম্যাম। পারবা না। তোমার পাসপোর্টের যদি মেয়াদ শেষ হয়ে যায় বা ভিসা বা যে কোনো কিছুর যদি তোমার ডেট এক্সপায়ার হয়ে যায়, তুমি রিনিউ করতে পারবা, কন্ট্রাক্ট বাড়াইতে পারবা, কিন্তু তোমাকে কিন্তু দুইটা পাসপোর্ট দিবে না। আবার ধরো যেই পাসপোর্ট নাম্বারটা বা যে ট্র্যাকিং নাম্বারটা দিয়ে তোমার পাসপোর্টটা তোমাকে দেওয়া হয়েছে, ওই সেম নাম্বারে আরেকটা পাসপোর্ট কিন্তু আরেকজনকে দিবে না, ওই নাম্বারটা কিন্তু রিজেনারেটর হবে না। সো দেখো ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। আবার বলছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। ওয়ান টু মেনি কি? তার মানে কি একদিকে রিলেশনশিপটা ওয়ান থাকবে এবং অপর সাইডে রিলেশনশিপটা মাল্টিপল হয়ে যাবে। নাও কিভাবে? এক্সাম্পলটা দেখো, ডিপার্টমেন্ট অ্যান্ড এমপ্লয়ি, অথবা আমরা যদি আরো সহজ করে চিন্তা করি, স্টুডেন্ট অ্যান্ড কোর্স টিচার। এই যে তোমাদের এই কোর্সের কোর্স টিচার কিন্তু আমি একা, বাট এই যে তোমরা ক্লাসে কতগুলো স্টুডেন্ট আছে, তোমরা এই যে তোমাদের অলরেডি 89 স্টুডেন্ট আছে। এখন এই যে এই কোর্সের কনসালটেশনে আসা বলো, মিডিয়ার স্ক্রিপ্ট দেখা বলো, বা কোনো কোর্সের কোনো ইস্যুস বলো, সবকিছু তোমরা এই যে 89 আরো তো ক্লাসের স্টুডেন্ট আছে, ধরো তোমরা ধরো 4টা সেকশন মিলে 200-র উপরে স্টুডেন্ট, সবাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রিলেটেড কথাবার্তা বলার জন্য কার কাছে যাবা? অনলি আমার কাছে আসবা না? মানে ইয়েস ম্যাম। এই কোর্সটার রিলেটেড সলিউশন কিন্তু তোমরা অন্য কারো কাছে পাবা না। মানে হ্যাঁ, কোর্স তোমরা অন্য কারো কাছে যে কোনো পড়া বুঝতে গেলে তার সাথে তোমাদের সেই সম্পর্ক থাকলে বুঝিয়ে দিবে, বাট ফর দিস সেমিস্টার একাডেমিক পারপাসে সবকিছু কিন্তু আমার হাতে। আবার আমি যদি কোর্সের কোনো যে কোর্সের একটা ক্লাস কখন নিব বা একটা অ্যাসাইনমেন্ট দিব, সবকিছু কিন্তু আমাকে এমন ভাবে দিতে হবে যেটা ওভারঅল আমার এই 200+ স্টুডেন্টের কাছে রিচ করে। স্পেসিফিক একজনের কাছে দিলে কিন্তু হবে না। আবার এই যে এই এক্সাম্পলটা যদি চিন্তা করো, ডিপার্টমেন্ট এন্ড এমপ্লয়ি, যে আমার তোমাদের সফটওয়্যার ডিপার্টমেন্ট কত এমপ্লয়ি আছে, কতগুলো টিচার আছে, স্টাফ আছে, অ্যাডমিন অফিসাররা আছে, ক্লিনাররা আছে, অসংখ্য এমপ্লয়িরা আছে, কিন্তু সব এমপ্লয়িরা আমরা কিন্তু ফলস আন্ডার সফটওয়্যার ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট কিন্তু একটা। সো ডিপার্টমেন্টের দিক থেকে সম্পর্কটা একপাক্ষিক, আর এই যে এমপ্লয়িজ বা আমাদের সবার দিক থেকে সম্পর্কটা মাল্টিপল দিক থেকে শুধুমাত্র ডিপার্টমেন্টের দিক থেকে যাচ্ছে। সো একটা ডিপার্টমেন্ট মাল্টিপল মানুষের সাথে সম্পর্ক কানেক্ট করতেছে, বাট প্রত্যেকটা এমপ্লয়ি একটা ডিপার্টমেন্টের সাথে সম্পর্ককে বিল্ড আপ করতেছে। সো এটা হচ্ছে ওয়ান টু মেনি। ডিপার্টমেন্ট একটা, এমপ্লয়িজ মেনি, বা কোর্স টিচার একজন, স্টুডেন্টস মেনি। তারপর আসতেছে মেনি টু মেনি। মেনি টু মেনি যে বললো কি, দেখো স্টুডেন্ট অ্যান্ড কোর্স। এখানে তোমরা যেই স্টুডেন্ট গুলো আছো, 95 স্টুডেন্ট আছো, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু মাল্টিপল কোর্স নিছো, আবার প্রত্যেকটা কোর্সের মাল্টিপল স্টুডেন্ট আছে। ফর এক্সাম্পল এখানে ধরো রাজু 5টা কোর্স নিছে, আবার জান্নাতুল এমন 5টা কোর্স নিছে যেখানে রাজুর সাথে একটা দুইটা কোর্স মিল নাই, আবার ফারহান অন্য 5টা কোর্স নিছে। তার মানে কোনো একটা স্টুডেন্টও এমন নাই যে শুধুমাত্র একটা কোর্স নিছে, বা কোনো এমন কোনো কোর্স নাই যে কোর্সে শুধুমাত্র একজন এনরোল স্টুডেন্ট। একজন এনরোল স্টুডেন্টের জন্য যেমন একটা কোর্স রান করবে না, তেমনি একজন স্টুডেন্টের জন্য একজন স্টুডেন্ট শুধুমাত্র একটা কোর্স নেবে না। ইভেন ফাইনাল সেমিস্টারও দেখা যায় যে একটা কোর্স থাকে, থিসিস থাকে, কিছু না কিছু থাকে। তো দুই দিক থেকে মাল্টিপল কানেকশন এখানে আছে। বুঝতে পারছি জিনিসটা? সবাই কি ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, তো তোমাদের যদি এরকম কোনো সিনারিও আসে যে ডিফাইন করো ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, বা কোনো সিনারিও দিয়ে কোনটা ওয়ান টু ওয়ান বা ওয়ান টু মেনি, তোমাদেরকে কিন্তু নোটেশনটা বলে দিতে হবে। নোটেশন বলতে আমি বুঝাচ্ছি এই যে ধরো কোন দিক থেকে রিলেশনশিপটা ওয়ান আর কোন দিক থেকে মেনি, এই নোটেশনগুলো মেনশন করে দিবে। যেমন পার্সন আর পাসপোর্টের ক্ষেত্রে কি, দুই দিকেই তোমরা এখানে ওই যে উপরে বা নিচে যেখানে লিখো, দুই দিক থেকে তোমরা ওয়ান ওয়ান লিখবে, এখানেও ওয়ান,
এখানেও ওয়ান। আবার কি ডিপার্টমেন্ট এমপ্লয়ির ক্ষেত্রে এখানে ওয়ান, এমপ্লয়িজ এর ক্ষেত্রে মেনি। কোর্সের ক্ষেত্রে দুই দিকেই এন এন, সো আমরা একটা এন লিখলা একটা এম লিখলা। তোমাদের এরকম যদি সিনারিও দেয় এই নোটেশনটা দিয়ে বুঝাই দিতে হবে যে কোন সম্পর্কটা আইডেন্টিফাই করার পরে কোন দিক থেকে রিলেশনশিপটা ওয়ান যাচ্ছে, কোন দিক থেকে মেনে যাচ্ছে। হ্যাঁ বলো বলো আনজিলা বলো। সো এখানে যে দেখো আমি যেটা বললাম অলরেডি এগুলার সেই ডেসক্রিপশনটা দেওয়া আছে কেন পাসপোর্ট এন্ড পারসন ওয়ান টু ওয়ান অ্যাসোসিয়েশন বোঝায়, এন্ড দেন এই যে ওয়ান টু মেনি যেগুলো আমি এতক্ষণ তোমাদেরকে মুখে ডিসক্রাইব করে বললাম এখানে এক্সাম্পল দেওয়া আছে। সেরকম হতে পারে এরকম তোমাদের একটা থিওরিটিক্যাল এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি বলতে পারি নাও ফাইন্ড আউট দ্য অ্যাসোসিয়েশন রিলেশনশিপ মানে কোন ধরনের এটা ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি এন্ড ডিফাইন দ্য নোটেশন। সো ওয়ান টু ওয়ান না ওয়ান টু মেনি ডিফাইন করে কোন দিক থেকে ওয়ান, কোন দিক থেকে মেনি, কোন দিকে ওয়ান আসবে, কোন দিকে এন আসবে, তোমরা জাস্ট এটা ডিফাইন করে। সো এ পর্যন্ত এটুকুই ছিল। জি বলো। ওয়ান টু ম্যানি ক্ষেত্রে আমরা ওয়ান ইস টু এন লিখতেছি, ম্যানি টু ম্যানি ক্ষেত্রে এন ইস টু এন লিখতেছি। আমি বুঝি না, একটু জোরে বলবো প্লিজ। ওয়ান ইস টু ম্যানি যেটা এটা একটাকে এন এন ইস টু ওয়ান লিখতেছি, কিন্তু এখানে এন ইস টু এন লিখতেছি কেন? এন আর এন এর মধ্যে পার্থক্য এন আর এম এর মধ্যে কোনো পার্থক্য নাই, জাস্ট দুইটাই মাল্টিপল বুঝাইছে। এখন ধরো তুমি এটা এন এন ও দিতে পারো, কোনো সমস্যা নাই, এম এম ও দিতে পারো, এন আর এম দিয়ে কোনো ডিফারেন্স বুঝায় না, মানে বুঝাইছে দুইটার ক্ষেত্রে মোর দেন ওয়ান কানেকশন আসতেছে। এমন হতে পারে ধরো যে এম এর ভ্যালু 10, এন এর ভ্যালু 5, ইটস নট নেসেসারি যে দুইটার ভ্যালু অলওয়েজ সেম হবে বা দুইটার ভ্যালু অলওয়েজই ডিফারেন্ট হবে। কারণ দেখো তোমরা এখানে কতগুলো স্টুডেন্ট আছো 101 জন, কিন্তু কোর্স কি 101টা? কেউ 5টা কোর্স নিছো, কেউ 4টা কোর্স নিছো, আবার কোন কোর্সে দেখা যায় স্টুডেন্ট 10 জন, কোন কোর্সে দেখা যায় স্টুডেন্ট 50 জন। সো এন আর এম বলতে বোঝায় বোথ মাল্টিপল, বাট ইট কুড বি সেম অর ইট কুড বি ডিফারেন্ট, এটাই আর কি। জাস্ট মাল্টিপল নাম্বার দুইটাই এন আর এম দিয়ে এটা বুঝাইছে, আর কিছু না। তারপরে আমরা এখন দেখব অ্যাসোসিয়েশন, যেটা আমরা জেনারেল অ্যাসোসিয়েশন দেখলাম, যেমন ইনহেরিটেন্স হচ্ছে আমাদের জেনারেল ইজ রিলেশনশিপ আর অ্যাসোসিয়েশন হচ্ছে আমাদের জেনারেল হ্যাজ রিলেশনশিপ। এখন আমরা দেখব অ্যাসোসিয়েশন রিলেশনশিপের স্ট্রং অ্যান্ড উইক পার্ট, যেটাকে বলা হয় অ্যাগ্রিগেশন অ্যান্ড কম্পোজিশন। এখন আমরা অ্যাসোসিয়েশনেই আছি, বাট অ্যাসোসিয়েশনের এখন আমরা দুইটা ডিফারেন্ট পার্ট দেখব। তো লেটস মুভ অন দিস। আচ্ছা, তো অ্যাগ্রিগেশন বলো আর অ্যাসোসিয়েশন বলো দুইটাই হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশনের একটা স্পেসিফাইড ফর্ম। যেমনটা আমরা ওই যে কনস্ট্রাক্টর শিখছিলাম, বলছিলাম আমরা কি বলছিলাম, কনস্ট্রাক্টর হচ্ছে একটা স্পেশালাইজড মেথড। তেমনি আমরা যে অ্যাসোসিয়েশনটা শিখলাম এই অ্যাসোসিয়েশনটারই দুইটা স্পেসিফাইড ফর্ম হচ্ছে অ্যাগ্রিগেশন অ্যান্ড কম্পোজিশন। তো এখন আমরা দেখব কখন আমরা অ্যাসোসিয়েশনকে অ্যাগ্রিগেশন বলি, কখন আমরা অ্যাসোসিয়েশনকে কম্পোজিশন বলি। প্রথমে আসছে অ্যাগ্রিগেশন। তো অ্যাগ্রিগেশনের মধ্যে আমরা যে দুইটা ক্লাসের মধ্যে হ্যাজ এ রিলেশনশিপ, এখানে দুইটা ক্লাসের মধ্যে একটা ক্লাস থাকবে হোল বা পূর্ণ পার্ট হিসেবে, একটা থাকবে তোমাদের পার্ট বা মানে অংশ হিসেবে, হোল আর পার্ট সাইড থাকবে। তো বিষয়টা দাঁড়াবে এমন, দেখো এই যে এক্সাম্পলটার উপরে কথাটা হবে যে ক্লাস বি ইজ এ পার্ট অফ এ ক্লাস এ, বাট অ্যাগেইন দেখো বলছে বোথ ক্লাস আর ইন্ডিপেন্ডেন্ট, পার্ট ক্লাস ক্যান এক্সিস্ট উইদাউট হোল ক্লাস। যেমন দেখো এক্সাম্পলে বলছে লাইব্রেরি এন্ড বুক, এন্ড আমরা রিলেশনশিপটা ডিফাইন করছি কি একটা ডায়মন্ড হলো ডায়মন্ড সাইন দিয়ে। সো বিষয়টা হচ্ছে ধরো তোমাদের ড্যাফোডিলের যে লাইব্রেরিটা, এই লাইব্রেরিতে তোমাদের অসংখ্য বই আছে, লাইব্রেরিতে বই আছে তার মানে দেখো হ্যাজ এ রিলেশন, লাইব্রেরি হ্যাজ বুকস, লাইব্রেরিতে বই আছে। কিন্তু স্পেসিফিক একটা আমি বই পিক করলাম, হ্যাঁ ধরো জাভা ফান্ডামেন্টালস অফ জাভা 3rd এডিশন আর 4th এডিশন। এই বইটা যদি তোমাদের ড্যাফোডিলের লাইব্রেরিতে না থাকে, তোমাদের ড্যাফোডিলের লাইব্রেরি কোনো এফেক্ট করবে আদতে? লাইব্রেরি কি নষ্ট হয়ে যাবে?
না একটা স্পেসিফিক ma'am. বই নাই জাস্ট? আচ্ছা না। আবার ধরো জাভা ফান্ডামেন্টাল বইটা যদি তোমাদের ড্যাফোডিলের লাইব্রেরিতে না রাখে, এটার ভ্যালু কি কমে যাবে? কমবে না। এই বইটাকে তুমি ল্যাব লাইব্রেরি থেকে কিনে তোমার বাসায় নিয়ে যেতে পারো, বা আমরা ফ্যাকাল্টিটা আমাদের অফিস রুমে থাকতে পারি, রাখতে পারি, বাসায় নিয়ে আসতে পারি, অন্য যে কোনো জায়গায় রাখতে পারি। কোনোটাতেই কিন্তু অর্থের কোনো নড়চড় হচ্ছে না। বাট যখন তুমি লাইব্রেরিতে বইটা রাখতেছো, বইটা কিন্তু লাইব্রেরির একটা পার্ট। যে আমাদের উপরে এক্সাম্পলটা কি বলছি আমরা, যে ক্লাস বি ইজ এ পার্ট অফ ক্লাস এ, সো বুক ইজ এ পার্ট অফ দ্য লাইব্রেরি। লাইব্রেরির একটা স্পেসিফিক সেলফে একটা অংশে ওই বইটা আমরা রাখতেছি। বাট ওই স্পেসিফিক বইটা যদি লাইব্রেরিতে না থাকে, যেমন বইতে কোনো এফেক্ট পড়তেছে না, তেমনি লাইব্রেরিটারও ওর্থ কমে যাচ্ছে না। এমন কোনো কথা নাই যে ড্যাফোডিল লাইব্রেরিতে না থাকলে ওই বইটার কোনো ভ্যালু লস। বইটা অন্য যে কোনো লাইব্রেরিতে থাকতে পারে, তোমার বাসায় থাকতে পারে, অফিসে থাকতে পারে, কোনো গবেষণাগারে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। সো দেখো এখানে বুকটা লাইব্রেরির একটা পার্ট হয়েও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্সি নেই, একজন আরেকজনকে ছাড়া ইজিলি এক্সিস্ট করতে পারতেছে। সো এই যে যখন এই পার্ট অ্যান্ড হোল রিলেশনশিপটা দুটা সেপারেট ক্লাসের মধ্যে এরকম উইক থাকবে, যে সম্পর্কের প্রয়োজনে তারা পার্ট অ্যান্ড হোল রিলেশনশিপ ক্রিয়েট করতেছে, বাট কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না, সো তাদের রিলেশনশিপটা উইক, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের অ্যাসোসিয়েশনকে বলি অ্যাগ্রিগেশন, এবং আমরা সম্পর্কটাকে ডিফাইন করি এইভাবে একটা হলো ডায়মন্ড সাইন দিয়ে। বুঝতে পেরেছি কি ম্যাম? বলো। মানে পার্ট ক্লাস ছাড়া হোল ক্লাস কিভাবে এক্সিস্ট করে? সরি, হোল ক্লাস ছাড়া পার্ট ক্লাস কিভাবে এক্সিস্ট করে? আচ্ছা আচ্ছা, ধরো আরো সুন্দর করে বুঝাই। তোমার একটা পেন আছে, ইউ হ্যাভ এ পেন, রাইট? জি ম্যাম। আচ্ছা, তার মানে কি এখন তুমি কলমটাকে তোমার একটা ধরো পেন বা পেন্সিল বক্সে রাখছো, তো তোমার ওই পেন আর পেন্সিল বক্সের একটা পার্ট এখন কলম, তো কলমটা ওটার একটা অংশ। কিন্তু তুমি যদি কলমটা তোমার কাছে না রেখে তোমার ফ্রেন্ডকে দিয়ে দাও, বা ধরো কলমটা তুমি কোনো ফালাই দিছো বা তুমি অন্য কোথাও দিছো, কলমটা কি এক্সিস্টেড থাকবে না? তোমার ফ্রেন্ড কি কলমটা দিয়ে লিখতে পারবে না? পারবে। পারবে, এটাই বুঝাইছে ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, হয়তো বা পেন অ্যান্ড আর পেন্সিল বক্স নিয়ে তুমি বলতে পারো যে ম্যাম এটার কালি শেষ হয়ে গেলে তো জিনিসটা টিকতেছে না। হ্যাঁ, অফকোর্স আমরা তো মানে অ্যাবস্ট্রাক্ট এক্সাম্পল দিয়ে বলতেছি, সো জিনিসটা লিটারাল অর্থ হয়তো মিলবে না। জিনিসটা এটা বুঝাচ্ছে যে পার্ট ক্লাসটা যখন তুমি হোল ক্লাসের সাথে সম্পর্ক ডিপেন্ড করতেছো, তখন তারা একটা সম্পর্ক তৈরি করতেছে। বাট তুমি যদি হোল ক্লাস থেকে পার্ট ক্লাসটাকে ডিটাচ করে ফেলো, পার্ট ক্লাসের এক্সিস্টেন্স নষ্ট হয়ে যাবে না, পার্ট ক্লাসটা একা একাও এক্সিস্ট করতে পারবে। যেমন একটা বুক নামের একটা তুমি ক্লাস ক্রিয়েট করছো, বুক ক্লাসটাকে তুমি যদি লাইব্রেরিতে না রেখে অন্য কোথাও সরায় নিয়ে যাও, অন্য কোথাও রাখো, বা স্পেসিফিক ওই লাইব্রেরিতে তুমি যাবার বইটা না রাখো, সে এক্সিস্ট করবে, তার অর্থের কোনো রকম হেরফের হবে না, তুমি অন্য কোথাও নিয়ে যেতে পারবা। তেমনি ধরো তোমার কলমটা দিয়ে তুমি না লিখে তোমার যদি ফ্রেন্ড লিখে, বা তুমি তোমার টিচারকে দিলা, তুমি তোমার ছোট বোনকে দিলে, বা তুমি ধরো টিউশন করো তোমার স্টুডেন্টকে দিলা, কোথাও গিয়ে কলমটার অর্থ কমবে না। এমন তো কথা নাই যে না আমি কলমটা, এমন তো কোনো সিচুয়েশন নাই যে শিহাবের জন্যই এই কলমটা বানানো হয়েছে, শিহাবের হাতে ছাড়া কলমটা দিয়ে কালি বের হবে না। এমন কি কোন রকম রুলস আছে? এমন কি কোনো সিচুয়েশন হবে? না ম্যাম। এটাই বোঝানো হয়েছে যে পার ক্লাসটা হোল ক্লাসকে ছাড়া এক্সিস্ট করতে পারবে। আচ্ছা, তারপর আসি আমাদের সেকেন্ড পার্ট, কম্পোজিশন। দেখো এখানে কিন্তু আমরা স্পেসিফাইড ফর্ম বলার সময় বলে দিয়েছি স্ট্রংগেস্ট, তার মানে এইবার আমাদের এমন কিছু থাকবে যেখানে তারা একে অপরের উপর ডিপেন্ড করবে। দেখো অ্যাগেইন সেম থিং, অ্যাগেইন ক্লাস বি ইজ এ পার্ট অফ ক্লাস এ, বাট এইবার কি বলছে দেখো, দ্য এক্সিস্টেন্স অফ পার্ট ক্লাস ডিপেন্ডস অন হোল ক্লাস। সো এইবার শিহাবের কোয়েশ্চেনটা আসবে যে এইবার দেখবা হোল ক্লাসকে ছাড়া পার্ট ক্লাস এক্সিস্ট করতে পারবে না। যেমন এক্সাম্পলে কি বলা হয়েছে, কার হ্যাজ এ উইন্ডো, তোমার গাড়ির জানালা আছে, তাদের মধ্যে একটা রিলেশনশিপ। এখন তোমার কাছে মন চাইলো যে না আমি পার্ট আর হোল ক্লাস আলাদা করে নেব, তুমি গ্লাসের জানলাটা খুলে ফেললা, ভাঙা ফেললা, ভাঙা তোমার বাসায় শোপিস হিসেবে সাজায় রাখলা, বাট ওই ভাঙা পার্টটা জাস্ট একটা গার্বেজ ভ্যালু হিসেবে বা গার্বেজ প্রোডাক্ট হিসেবে তুমি তোমার ধরো ড্রয়িং এ সাজায় রাখলা।
বাট ওই উইন্ডোর যে পার্টটা, এটার যে ওরটা কি আসবে? যেমন তুমি লাইব্রেরি থেকে বইটা নিয়ে এসে তোমার বাসায় বসেও কিন্তু বইটা পড়তে পারবা, বা তুমি কিনে নিয়ে এসে অন্য কোথাও সেলও করতে পারবা। কিন্তু ওই যে উইন্ডোটা তুমি ভেঙে নিয়ে আসছো গাড়ির, এটা তুমি তোমার রুমে কোথাও টানায় রাখছো বা ফেলে রাখছো, বাট এটার থেকে কি কোনো ওর্থ আসতেছে? এটা কোনো কাজে ইউজ করতে তুমি পারবা? নো ম্যাম। পারবা না। সো দেখো, এটার এক্সিস্টেন্সেরই আর কোনো মূল্য থাকলো না, মানে এক্সিস্ট করতেছে বাট এটার কোনো ভ্যালু নাই। তেমনি গাড়িরও কিন্তু হোল ক্লাসও কিন্তু এতে এফেক্টেড হচ্ছে। যেমন আগে কি করছো, লাইব্রেরি থেকে তুমি একটা বই সরা নিলে লাইব্রেরির কোনো কিছু আছে, লাইব্রেরিতে আরো অসংখ্য বই আছে, একটা বই থাকা না থাকে আহামরি লাইব্রেরির কোনো এফেক্ট করতেছে না। কিন্তু দেখো, গাড়িতে একটা জানালা না থাকলে গাড়িটা চলবে ফাইন, গাড়িটার ফাংশনালিটিসে একটা কেন দুইটা জানালা না থাকলেও কিন্তু গাড়ির ফাংশনালিটিতে কোনো ডিফারেন্স আসবে না। কিন্তু নর্মালি দেখো, আমরা গাড়িতে জানালা কেন দেই? যে বাইরে থেকে যাতে ধুলাবালি না আসে, বা বাইরে থেকে কোনো আঘাত আসলে সেটা প্রোটেক্ট হয়, সূর্যের আলো যাতে সানবার্ন না হয়, ওই জিনিসগুলোতে এফেক্ট করবে না। বা তুমি এসি চালাইতে পারবা না, ধুলাবালি আসবে, বাইরে থেকে কোনো কেউ ঢিল ছুড়লে বা ময়লা আঁকে সেটা তোমার ডিরেক্টলি গায়ে পড়বে। সো গাড়িরও ইউজেবিলিটিতে, ফাংশনালিটিতে প্রবলেম হচ্ছে না, বাট ইউজেসেস একটা মানে কমপ্লেক্সিটি ক্রিয়েট হচ্ছে না। তো দেখো, তাহলে এখানে তাদের দুজনের মধ্যেই কিন্তু হালকা পাতলা ডিপেন্ডেন্সি আছে। হোল ক্লাসের মধ্যে ফাংশনাল ডিপেন্ডেন্সি না থাকলেও ইউজেসে একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট হচ্ছে, আর পার্ট ক্লাস দেখো আর এক্সিস্টই করতেছে না। যেমন বাসার রান্নাঘর, বাসার রান্নাঘরটা তুমি চিন্তা করলে যে না আমি আমি শুধু একটা রান্নাঘর বানাবো, শুধু রান্নাঘর তুমি কি করবা? শুধু রান্নাঘর বানায় তুমি কোথায় কি করবা, কোথায় খাওয়া? বাসার রান্নাঘরটা তুমি বাইরে বের করে নিয়ে গেলে কিন্তু এক্সিস্ট করবে না। তেমনি একটা বাসার রান্নাঘর না থাকলেও ওই বাসা কতদিন, মানে তুমি বাইরে থেকে অর্ডার দিয়ে খেলেও তো তোমার একটা রান্নাঘর লাগবে, তুমি সেখানে তো থালাবাটি রাখার জন্য, তোমার থালাবাটি ধোয়ার জন্য, খাবার রাখার জন্য অনেক নেসেসিটিস আছে। তুমি তো ওয়াশরুমে নিয়ে নিশ্চয়ই তোমার প্লেট ধুবা না। তার মানে এখানে দুইটার মধ্যেই একটা রিলেশনশিপ আছে, এই কারণে আমাদের বলা হয় এই অ্যাসোসিয়েশনটা স্ট্রংগেস্ট। এবং এখন দেখো, আমাদের ডায়মন্ডটা কিন্তু আর হলো নাই, এখন আমাদের ডায়মন্ডটা কিন্তু আমরা ফিল্ড করে দিচ্ছি। আগেরটা ছিল হলো ডায়মন্ড শেপ, এখন হচ্ছে ফিল্ড ডায়মন্ড শেপ। সো এই নোটেশন গুলা মাথায় রাখতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলো আসতে পারে, ফাইনালেও আসতে পারে, কুইজও আসতে পারে। সো এই যে হ্যাঁ, এটাই আমাদের ছিল। সো এখানে আমরা ওভারঅল বলছি যে ওনারের একটা পেট আছে, ওনার পেটকে খাওয়াচ্ছে, পেট ওনারকে প্লিজ করতেছে, এটা হচ্ছে জেনারেল একটা অ্যাসোসিয়েশন। ওই পেটকে যদি তুমি অন্য কারো কাছে সেল করে দাও, তাহলে অ্যাগেইন আবার সেম রিলেশনশিপটা ওই ওনারের সাথে পেটের হবে। বা তুমি নতুন আরেকটা ডগকে অ্যাডাপ্ট করতে পারো, নতুন একটা ক্যাট অ্যাডাপ্ট করতে পারো, জাস্ট প্রয়োজনে তোমরা আসো, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না। হ্যাঁ, অফকোর্স তুমি যখন কুকুরটাকে পালবা অবশ্যই তুমি কুকুরটাকে ভালোবাসবা, মন থেকে ভালোবাসবা, বাট এমন না যে তুমি এই কুকুরটাকে ছাড়া অন্য কোনো কুকুরকে নিয়ে আর থাকতে পারবে না, বা কুকুরটা অন্য কোনো ওনারের কাছে থাকতে পারবে না। তারপরে বলছে যে এ টেইল ইজ এ পার্ট অফ ডগ। তো দেখো, কুকুরের বডির একটা পার্ট হচ্ছে এই টেইলটা। কুকুরের লেজটা কেটে ফেললে কিন্তু কুকুরের ওই লেজটা অন্য কোনো কাজে আসবে না, বা কুকুরেরও বডিতে একটা কিছুদিন আঘাত থাকবে আবার নতুন করে গ্রো হওয়ার আগ পর্যন্ত। সো এটা কম্পোজিশন হবে। সো এখানে অ্যাগ্রিগেশন আর কম্পোজিশন দেওয়ার রিজনটা হচ্ছে, তোমাদেরকে আমরা যে সিনারিগুলো দিব, এই সিনারিও ওয়াইজ দেখবা সেম থিং কখনো কম্পোজিশন হবে, কখনো অ্যাগ্রিগেশন হবে, ডিপেন্ডস অন দ্য সিনারিও। তো এখানে তো ধরো অফকোর্স এই কুকুরের টেইলের ক্ষেত্রে অফকোর্স এটা কম্পোজিশন, এটা ডিনাই করার কোনো অপশন নাই। বাট তোমরা দেখা যাবে যে এমন কোশ্চেন পেতে পারো, তোমরা বলবা যে ম্যাম এটা তো মনে হয় কম্পোজিশনও হইতে পারে, অ্যাগ্রিগেশন হতে পারে না। ডিপেন্ড করবে সিনারিও, সিনারির উপর ডিপেন্ড করে কখনো কোনো জিনিস কম্পোজিশনও হইতে পারে, কখনো কোনো জিনিস অ্যাগ্রিগেশনও হইতে পারে। তো এমন কোনো হার্ড এন্ড ফাস্ট রুল রাখা যাবে না, না না ম্যাম এটা অলওয়েজই হচ্ছে কম্পোজিশন, ম্যাম তো ক্লাসে এক্সাম্পল দেওয়ার সময় এটাকে কম্পোজিশন বলছিল, ওইটাকে অ্যাগ্রিগেশন বলছিল। এমনও হইতে পারে ক্লাসে এক্সাম্পল দেওয়ার সময় আমি যেই সিনারিওটা বলছিলাম ওই সিনারিও বেজে জিনিসটা কম্পোজিশন ছিল, কিন্তু পরীক্ষায় তুমি যেই সিনারিওটা পাইছো ওই সিনারিওতে জিনিসটা ম্যান্ডেটরি কিছু না। দ্যাটস ওয়াই এটা একটা, যেমন ধরো একটা বাসায় একটা মেইল বক্স থাকবে, এটা কি ম্যান্ডেটরি কিছু? বাসায় যদি মেইল বক্স না থাকে, তোমার বাসা খুব বেশি আহামরি কি প্রবলেম হবে? বাসায় যদি তুমি যে মেইল বক্স বা যে চিঠি কালেক্টর একটা বক্স না থাকে, যারা ধরো বাইরের দেশে অহরহ থাকে, আমাদের দেশে তো এটা সিস্টেমই নেই, এটা কি ম্যান্ডেটরি কিছু? নো ম্যাম।
ম্যান্ডেটরি না। বাসার ক্ষেত্রে দেখো এটা অ্যাগ্রিগেশন। বাট এখন আমি তোমাকে বললাম কোনো একটা ধরো পোস্ট অফিসের কথা বললাম, বা কোনো আমি ধরো এই ধরনের মিডিয়া বা এই টাইপের কোনো একটা অফিসের কথা বললাম, সেই ক্ষেত্রে কিন্তু একটা জিপিও বক্স বা মেইল বক্স থাকাটা ম্যান্ডেটরি। আদারওয়াইজ তুমি ওই মিডিয়া বা পোস্ট অফিসের মানে তুমি কোথায় চিঠি পোস্ট করবা, তাই না? যেসব অফিসগুলা মেইল নিয়ে বা চিঠিপত্র নিয়ে কাজ করে ওইসব অফিসে তো একটা মেইল বক্স পাবলিকের জন্য বাইরে থাকাটা ম্যান্ডেটরি কিনা? জি ম্যাম। তো তাহলে দেখো সেম মেইল বক্সটা দুইটা সিনারি ওয়াইজ কিন্তু কখনো ম্যান্ডেটরি হইলো কখনো না হইলেও ইস্যুস নাই। তো এই ধরনের বুঝতে হবে যে মানে এমন কোনো কনসেপ্ট ফিক্স রাখবা না এক্সামের সময় যে না না ম্যাম তো এটা বলছিল, বা আমি এরকম একটা সিনারিও ভাবতেছি। সিচুয়েশন দিয়ে বুঝতে হবে যেটা অ্যাগ্রিগেশনে যাবে না কম্পোজিশনে যাবে। সো বুঝতে পারছি এই পর্যন্ত? সো এই যে দেখো अगेन এখানে অ্যারো সাইন। ইয়েস ম্যাম। বলো বলো কি বলবা? ম্যাম বুঝতে পেরেছি এটাই। আচ্ছা তো দেখো এখানে নোটেশনগুলো সব দেওয়া আছে। এই যে অ্যাসোসিয়েশন, জেনারেল অ্যাসোসিয়েশন যদি আমি বুঝাই, তোমাদের কোনো হোল অ্যান্ড পার্টের রিলেশনশিপ না বলি, যেমন কোর্স আর টিচার বা স্টুডেন্ট টিচার, এখানে কিন্তু সবাই যে সবার সাথে হ্যাজ এ রিলেশনশিপ। স্টুডেন্ট টিচারের পার্ট না, বা টিচার ওই স্টুডেন্টের পার্ট না, বা স্টুডেন্ট কোর্সের পার্ট না, কোর্স স্টুডেন্টের পার্ট না, এরকম কিছু না। তখন জেনারেল অ্যাসোসিয়েশন হলে আমরা জাস্ট সলিড লাইন দিব। অ্যাগ্রিগেশন হইলে এরকম একটা হলো ডায়মন্ড থাকবে। কম্পোজিশন হলে এমন একটা ফিল্ড ডায়মন্ড থাকবে। আর ইনহেরিটেন্স এটা তো তোমরা অলরেডি জানো। সো এগুলা সুন্দর মতন করে মার্কস কি বলে ডিফাইন করে দিবা, কারণ এটা যেহেতু আমি বললাম এখানে কোনো কোডিং নাই, কিছু নাই, বেসিক এই ধরনের জিনিস। সো এই ধরনের জিনিসগুলো ভুল হলে মার্কস কাটা যাবে। ওকে আচ্ছা, তো দেখো তোমাদেরকে যদি কোনো সিনারিও দিয়ে বলে যে ডিফাইন দ্য রিলেশনশিপ, তোমাদের হয়তো এরকম কোনো ডায়াগ্রাম ড্র করা লাগতে পারে। যেমন এখানে দেখো, এখানে এই কোয়েশ্চেনটার জন্য সরি এই ডায়াগ্রামটার জন্য যদি আমি কোয়েশ্চেনটা বলি, কোয়েশ্চেনটা এরকম হতে পারে যে বলতে পারে যে মিস্টার পিটারের একটা বাড়ি আছে, ঠিক আছে, তার বাসায় 3টা রুম আছে। প্রথমে কি বললাম, তার বাসায় 3টা রুম আছে, একটা বেডরুম, কিচেন আর একটা বাথরুম। তারপরে বললাম তার বাসার একটা অ্যাড্রেস আছে, তার বাসার অ্যাড্রেসটা হচ্ছে ধরো সাভার বিরুলিয়া সাভার এরকম একটা কিছু। দেন বললাম তার বাসায় একটা মেইল বক্স আছে। তাহলে প্রথম থেকে আসি, তাহলে তোমাদের একটা বক্স লাগবে কি প্রথমে, আর একটা বাসা আছে যেটা আমরা হাউস দেখলাম। তারপরে বলছি আমরা তার বাসায় 3টা রুম আছে, বেডরুম, কিচেন এন্ড বাথরুম। এখন এই 3টা জিনিস বাসার কি ম্যান্ডেটরি পার্ট না? যেহেতু ম্যান্ডেটরি পার্ট, বাসার সাথে তাদের রিলেশনশিপটা দেখো অ্যাগ্রিগেশন। দেন এই 3টা রুম কি, 3টা একটা রুম, এই যে ইনহেরিটেন্সের একটা রিলেশনশিপ, বাথরুমও একটা রুম, বেডরুমও একটা রুম, কিচেনও একটা রুম। বাট আমরা 3টাই 3 রকমের কাজ করি, বাট তারা 3জনই কিন্তু একটা রুম। সো এই যে দেখো রুমের সাথে এই 3টা রুমের জেনারেল ইনহেরিটেন্সের কানেকশন। সো আমরা ইনহেরিটেন্স দিলাম। তারপরে আসছে বাসার একটা অ্যাড্রেস আছে, তোমার বাসার একটা ঠিকানা আছে যেটা আমি ইউজ করি তোমার বাসাটা খুঁজে পাওয়ার জন্য। বাট এটার সাথে কি বাসার কোনো অংশ বা হোল পার্ট রিলেশনশিপ আছে? কোনো ডিপেন্ডেন্সির ব্যাপারই আছে? উইক স্ট্রং তো পরের কথা, নাই, জাস্ট তোমার বাসার একটা ঠিকানা আছে। সো একটা সলিড লাইন, জাস্ট জেনারেল একটা কি বলে অ্যাসোসিয়েশনের রিলেশনশিপ। তারপরে বলছে বাসার একটা মেইল বক্স আছে। সো বাসার ক্ষেত্রে মেইল বক্স নাথিং ম্যান্ডেটরি, থাকলেও ওকে না থাকলেও ওকে। সো ইটস এ অ্যাগ্রিগেশন রিলেশনশিপ। সো বুঝতে পারছি সিনারিওটা কিভাবে থাকতে পারে। আবার উল্টাটাও হইতে পারে, এরকম সিনারিওটা দিয়ে আমি বলতে পারি নাও ডিসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন অল অফ দিস থিংস, তখন তুমি ডিফাইন করবা। সো এখন আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো তোমাদেরকে এক্সাম্পলে বলা হয়েছিল এরকম একটা সিনারিও দেওয়া হয়েছে, সিনারিও দিয়ে তোমাদেরকে বলা হয়েছে ইউএমএল ড্র করার জন্য। সো প্রথমে বলছে ভলভো ইজ এ কার, ভলভো ইজ এ কার। লাইনটা থেকে আমরা বুঝতে পারছি ইটস এন ইনহেরিটেন্স রিলেশনশিপ। ভলভো ইজ এ কার, তার মানে এটা আমরা বুঝতে পারতেছি ভলভো হচ্ছে আমাদের চাইল্ড ক্লাস, কার হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস। সো আমরা প্রথমে বুঝলাম আমাদের এরকম দুইটা
ক্লাস দুইটা ডায়াগ্রাম লাগবে, একটা হচ্ছে প্যারেন্ট ক্লাসের জন্য যেটা হচ্ছে কার, একটা হচ্ছে চাইল্ড ক্লাস যেটা হচ্ছে ভলভো সেটার জন্য। আমরা প্রথমে এটা লিখে ফেললাম। তারপরে বলছে ভলভো কার হ্যাজ মডেল অ্যান্ড কোম্পানি অফ টাইপ স্ট্রিং। আচ্ছা, তো ডায়াগ্রামে যখন হ্যাজ কথাটা দেখবা, হ্যাজ কথাটা দেখলে ডিরেক্টলি অ্যাসোসিয়েশন রিলেশনশিপে চলে যাবে না। যেমন ধরো এখানে মডেল আর কোম্পানির নাম বলছে এবং বলেও দিছে তাদের টাইপ হচ্ছে স্ট্রিং। অ্যাসোসিয়েশন রিলেশনশিপ হওয়ার ক্ষেত্রে মাথায় রাখবা দুইটা ডিফারেন্ট এন্টিটি হইতে হবে বা দুইটা ডিফারেন্ট ক্লাস হইতে হবে। যে আমরা যখন অ্যাসোসিয়েশন পড়ছি, অ্যাসোসিয়েশনের ডিফারেন্সিয়েশনে আমরা কি বলছি, দুইটা সেপারেট ক্লাসের মধ্যে রিলেশনশিপ। সো হ্যাজ, এখন ইংলিশ ওয়ার্ডে তোমাদেরকে সেন্টেন্স মেক করার জন্য দেখা যাবে যে মাল্টিপল টাইম তোমরা হ্যাজ কথাটা পাবা। হ্যাজ কথাটা পাইলেই ডিরেক্টলি অ্যাসোসিয়েশন এগ্রিগেশন কম্পোজিশনে লাভ দেওয়া যাবে না। বুঝতে হবে যে দুইটা সেপারেট ক্লাস হইতেছে কিনা। এখন তোমাকে আমি বলছি যে কার ক্লাসে দুইটা ভেরিয়েবলস আছে কোম্পানি আর মডেল নেম নামে, এটা তো কোম্পানি আর মডেলের নামটা এটা জাস্ট একটা ইনফরমেশন না, মানে এটা কি কোনো আলাদা কোনো এন্টিটি? নো ম্যাম। যেমন ধরো তুমি অডি বানাইছো বা হচ্ছে যে কি বলে করলা, টয়োটা, যে কোনো একটা গাড়ি, এগুলো গাড়ির একটা কোম্পানি বা গাড়ির একটা মডেল, এগুলো তো কোনো আলাদা এন্টিটি না। গাড়ির রং হচ্ছে লাল, নীল, হ্যাঁ, এগুলো তো একটা ইনফরমেশন, একটা স্ট্রাকচার। সো এই জন্য এই যে মডেল আর কোম্পানির নাম, আবার দেখো আমরা তো এটুকু বুঝতে পারতেছি, আমাদেরকে বলেও দিচ্ছে টাইপও আছে একটা জিনিসের। তো অফকোর্স এটা দুটো আমাদের ভ্যারিয়েবল, সো কারের ভ্যারিয়েবল আমরা লিখলাম। তারপরে অ্যাগেইন সেম ভাবে ভলভোর ক্ষেত্রেও বলছে দুইটা ভ্যারিয়েবল আছে ডাবল ডেটা টাইপের, প্রোডাকশন ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার আমরা লিখলাম। তিনটা ভ্যারিয়েবল আছে আমরা লিখলাম। তারপরে বলছে ভলভো হ্যাজ ইঞ্জিন অ্যান্ড ড্যাশবোর্ড। এখন দেখো ইঞ্জিন অ্যান্ড ড্যাশবোর্ড এই দুইটা আলাদা এন্টিটি না, বা এই দুইটার আলাদা একটা এক্সিস্টেন্স আছে না? ইঞ্জিন কি কোনো একটা জাস্ট ইনফরমেশন না, ইঞ্জিনের একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে? অফকোর্স ইঞ্জিন এবং ড্যাশবোর্ড দুটারই একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। সো আমরা এটার জন্য দুইটা ক্লাস বানাইলাম। ওকে, আচ্ছা, এখন ওই যে অ্যাগেন সিনারিও বেসড, এখানে তো আমাদের সিনারিওতে খুব বেশি কিছু বলা নাই। সো সিনারিও বেসড আমরা দেখো দুইটাকে আমরা অ্যাসোসিয়েশন দিয়ে রাখছি, কারণ হয়তো আমরা এরকম এই সিনারিওটাতে হয়তো আমরা এরকম বুঝাইছি যে এখানে অনেকগুলা গাড়ি আমি বানাচ্ছি, সো আমি এই স্পেসিফিক ধরো ভলভো ওয়ানের জন্য এই ইঞ্জিনটা না সেট করলো, আমি ইঞ্জিনটা সেম ক্যাটাগরির অন্য একটা ভলভো গাড়িতে বসাইতে পারবো, বা এই ভলভো গাড়িতে আমি অন্য একটা ইঞ্জিন বসাইতে পারবো। সেম গোস ফর ড্যাশবোর্ড। এই কারণে আমরা অ্যাগ্রিগেশন দেইনি। বাট এমন যদি হইতো যে আমাদের সিনারিওতে যদি এমন কিছু বলা থাকতো আমি একটা গাড়ি বানাচ্ছি, সো আমাদের ইঞ্জিন এবং গাড়ির মধ্যে বা আমাদের একটা ইঞ্জিনই আছে, তখন কিন্তু কম্পোজিশন রিলেশনশিপ হইতো। তারপরে দেখো বলছে ইঞ্জিন হ্যাজ ক্যাপাসিটি অফ ডাবল। সো অ্যাগেন ইঞ্জিনেরও একটা ভেরিয়েবল, ড্যাশবোর্ডের একটা ভেরিয়েবল, এই পর্যন্ত বলা আছে। তারপরে বলছে কার প্রোভাইডস ড্রাইভ অ্যান্ড স্টপ অ্যাজ অ্যাবস্ট্রাক্ট সার্ভিস অর মেথড, টাইপও বলে দিছে ভয়েড। সো কখন বুঝবা মেথড? যখন কোনো বলবে যে কোনো সার্ভিস প্রোভাইড করতেছে বা কোন রকম টাস্ক করতেছে। আমরা জানি কি মেথড, আমরা কি কোনো ফাংশন হ্যান্ডেল করার জন্য করি, বা কোনো একটা স্পেসিফিক টার্ম সলভ করার জন্য, কোনো সার্ভিস প্রোভাইড করার জন্য বলি। এই ধরনের কোনো ওয়ার্ড যখন সিনারিতে দেওয়া থাকবে ডিরেক্টলি বুঝে যাবা এটা হচ্ছে তোমাদের মেথড। ডেটা টাইপ, রিটার্ন টাইপ দেওয়া থাকলে দিবা, না দেওয়া থাকলে তোমাদের যেটা খুশি দিয়ে দেবে। যেমন এখানে বলে দেওয়া আছে ভয়েড, সো এখানে অফকোর্স ভয়েড হবে। এখন ড্রাইভ অ্যান্ড স্টপ এই দুইটা একটা সার্ভিস। মেথড টার্মটা দেখবা যে স্পেসিফিক ভাবে তোমাদের বলা থাকবে না, এরকম বলা থাকবে কোনো কিছু প্রোভাইড করতেছে বা কোনো কিছু সলভ করতেছে। এখন বলো প্রোভাইড করা, সলভ করে, এগুলো থাকে একটা কাজ। কাজ মানে কোনো একটা স্পেসিফিক কাজ করা মানেই মেথড। সো ইটস একটা মেথড, এই দুটাও একটা মেথড। সো এইভাবে তোমাদেরকে সিনারিও বুঝে সলভ করা লাগতে পারে। বুঝছি এই পর্যন্ত? বুঝছি, কিন্তু এর সময় অ্যাপ্লাই করতে গেলে একটু কঠিন হয়ে যাবে। কিন্তু বুঝিনি কথা। একটু কঠিন ম্যাম। কি বলো, এটা তো ইজিয়েস্ট থিং, এটা তো কোনো কোডিং নাই, কিছু নাই, থিওরি জাস্ট। মানে কোডিংও কঠিন বলতেছো, থিওরিও কঠিন বলতেছো, কি করবো বলো তাহলে তোমাদেরকে নিয়ে? কোডিং এ প্রবলেম হয় না আমাকে। আচ্ছা, তাহলে তো ভালো যদি প্রবলেম না হয়। আচ্ছা, এইখানে ছোট্ট একটা এক্সাম্পল দেওয়া আছে, এইটা নেক্সট ক্লাসে সবাই একটু প্র্যাকটিস করে এনে আমাকে দেখাবা। নেক্সট ক্লাস তো হোপফুলি তোমাদের অফলাইন হবে, সবাই আমাকে দেখাবা। এটাতে মানে
এটাতে কমপ্লেক্স হতে চিন্তা করার কিছু নাই, কারণ এটাতে তোমাদেরকে কোনো স্পেসিফিক সিনারিও বলে দেওয়া নাই, জাস্ট যে 4টা লাইনের ইনফরমেশন দেওয়া আছে এটুকুর উপরেই ডায়াগ্রামটা ড্র করবা। ডায়াগ্রামটা ড্র করে নেক্সট ক্লাসে সবাই আমাকে দেখাবা, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছি? Yes, ma'am. আচ্ছা, সো তাহলে তোমাদের কুইজ 2 এর সিলেবাসটা হচ্ছে লেকচার 5, 6, 7, 8 and 9, এই 5টা। তো আমার স্ক্রিন তো মনে হয় ট্যাব শেয়ার করা, দাঁড়াও।